নমস্কার, শুরু করছি জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনের অনুষ্ঠান কল্পতরু। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি, সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট এবং এই বছর অর্থাৎ 2024 সালে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে সুব্রত দাকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। সুব্রতদার প্রতিকার আমরা সবাই জানি, সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে। আজ এই প্রতিকারের জন্যই কিন্তু সুব্রতদা জ্যোতিষ জগতে নিজের একটা অন্য জায়গা গঠন করে নিয়েছেন। আজকে সুব্রতদা আলোচনা করবেন এই প্রতিকার সম্পর্কে, অর্থাৎ প্রতিকার কতখানি গুরুত্বপূর্ণ, প্রতিকার কি সত্যি কাজ করে, বা প্রতিকার আমরা কিভাবে নির্বাচন করব, আমাদের কোথাও কোনো ভুল প্রতিকার গ্রহণ করা হয়ে যাচ্ছে না তো। আসুন আজকে বিশদে আমরা সুব্রতদার কাছ থেকে এই প্রতিকার সম্পর্কে জেনে নিই, এবং আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সমস্যা নিয়ে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই সুব্রত চক্রবর্তী মহাশয়কে। স্বাগত সুব্রতদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 এবং যে কোনো সময় আপনারা যদি আমার লাইভ অনুষ্ঠান মিস করে যান, আপনারা আপনাদের কাজের অবসরে ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে গ্লোব টিভির যে নিজস্ব পেজ রয়েছে অথবা আমার যে নামটি রয়েছে সুব্রত চক্রবর্তী, এই নামটি সার্চ করে কিন্তু অনুষ্ঠানগুলোকে আপনারা দেখে নিতে পারেন। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন বা মোবাইলে দেখছেন, এই সুন্দর অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার পেছনে গ্লোব টিভির ঠিক ক্যামেরার পিছনে অনেক দাদা ভাইরা আমাদের কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছেন। সেই সমস্ত দাদা ভাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, কর্তৃপক্ষকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান মানেই নতুন আলোচনা। আজকেও একটা নতুন বিষয় আলোচনা করব। অনুষ্ঠানের শুরুতেই দিদি বলে দিয়েছেন যে আমরা প্রতিকার নির্বাচন কিভাবে করি বা প্রতিকার নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ, আদৌ আমাদের জীবনে প্রতিকার কি প্রয়োজন রয়েছে। প্রতিকার সবার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় না। আমার কাছে অনেক ক্লায়েন্টরা এসছেন, আমাকে অনেকেই বলেন যে দাদা এই প্রবলেমটা চলছে, বাট আমি এটা থেকে এখনো মুক্তি পাচ্ছি না। আমি তাদেরকে একটা কথাই বলি যে আপনি একটু ধৈর্য রাখুন, এই সময়টা পর্যন্ত ওয়েট করুন, এই সময়ের মধ্যে কিন্তু আপনার সেই কাজটি হয়ে যাবে। বা অনেককে রেমেডি দিয়েছি, দেবার পরেও তিনি হয়তো যে বিষয় নিয়ে এসেছিল সেই বিষয় কেন্দ্রিক হয়তো উপকার পেয়ে গেছেন বা সেই বিষয়ে তার একটা ভালো উপকার হয়েছে, কিন্তু অন্য কোনো সমস্যা তার হয়তো সৃষ্টি হয়েছে। মানুষের জীবন তো সমস্যা নিয়েই চলতে হয়, সমস্যা, দুঃখ, আনন্দ, ভালোবাসা, এই নিয়ে তো মানুষের জীবন। সমস্যা থাকবেই, তাহলে আর মানুষ হলাম কেন? তো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে, এবং সমস্যাগুলো যেরকমভাবে আসে আবার ঠিক সেরকমভাবে চলে যায়, কিন্তু কিছু সমস্যা পার্মানেন্টগতভাবে রয়ে যায়, যেটা আপনার এগোনোর পথকে অনেক কিন্তু রুদ্ধ করে দেয়। আপনি এগোতে পাচ্ছেন না, সেই সমস্যা থেকে একদম বেরোতে পাচ্ছেন না, এবং আপনি চাইছেন সেখান থেকে কিভাবে সমাধানের রাস্তাটা আমি খুঁজবো। তখনই কিন্তু একজন আপনি জ্যোতিষী শরণাপন্ন হন, এবং কিছু জ্যোতিষী কিন্তু সেই বিষয়টাকেই আপনার দুর্বলতা ভেবে নেয়, এবং তাকে আপনাকে কি বলা হয় যে আপনার জন্মকুণ্ডলীকে যখন বিচার বিশ্লেষণ করা হয়, প্রথমেই আপনাকে দেখানো হয় যে আপনার কি যোগ রয়েছে। আমি প্রথমেই বলি যে মানুষের জীবনের ক্ষেত্রে যদি একটা ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলীকে যখন বিচার করব, সেখানে যেরকম কিছু শুভ যোগ থাকে, ঠিক সেরকমই কিন্তু কিছু অশুভ যোগও থাকে। তাহলে আমরা শুভ যোগের যদি শুভত্ব ফলকে ভোগ করতে পারি, তাহলে অশুভ যোগের অশুভত্ব ফলকে আমরা ভোগ করব সমানভাবে। কিন্তু আমরা জ্যোতিষীরা কি করছি না, সেই অশুভ যোগটাকে আমরা বলে দিই আমরা খণ্ডন করিয়ে দেবো, কাটিয়ে দেবো, যেটা পাতি বাংলায় বলা হয় কাটিয়ে দেওয়া। যেমন ধরুন মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, কেমন্দ্রুম যোগ,
এই ধরনের একাধিক যোগ রয়েছে, স্থাপিত যোগ, ছন্নছাড়া যোগ, গ্রহণ যোগ। এই যোগগুলোকে জ্যোতিষীরা বলে তোমার এই যোগ রয়েছে, তুমি আমার সঙ্গে চলো, তোমার মাঙ্গলিক ক্রিয়াকর্ম করিয়ে তোমার এই যোগগুলোকে আমি খণ্ডন করিয়ে দেবো, যজ্ঞ করিয়ে আমি খণ্ডন করিয়ে দেবো। অবশ্যই তন্ত্র একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তন্ত্র আমাদের মানব জীবনের পক্ষে একটা উন্নতমান সাবজেক্ট, কিন্তু তন্ত্রে কখনো বলা নেই যে এই যোগগুলোকে কাটিয়ে দেওয়া যায়। আগে তন্ত্র বিষয়কে বুঝতে হবে। তন্ত্রকে দিয়ে মানুষ যেরকম ভয় পাইয়ে দেওয়া হয় যে তান্ত্রিক বা তন্ত্র সাবজেক্টটা এরকম, বৈদিক তন্ত্র কখনোই কিন্তু ভয় পাওয়ার সাবজেক্ট নয়, এটাকে মাথায় রাখতে হবে। তাই আপনারা যারা এই প্রতিনিয়ত ঠকে যাচ্ছেন সেই সমস্ত তান্ত্রিকদের কাছে গিয়ে বা জ্যোতিষীদের কাছে গিয়ে, যে আপনাকে বলছে, যে বারবার মিডিয়াতে বলছে যে আপনার এই যোগটা রয়েছে, আপনি এটাকে কাটিয়ে নেবেন, আপনি তখনই বুঝবেন তার কিন্তু জ্যোতিষের জ্ঞানের হয়তো সমূহ অনেক অভাব রয়েছে। কারণ কোনো যোগকে কেউ কাটাতে পারে না, আমরা সেই যোগকে প্রশমিত করতে পারি, সেই যোগের প্রতিকার প্রতিবিধান করতে পারি, যাতে যে অশুভত্বটা আমার জীবনে সেই যোগ আমাকে দিচ্ছে সেই অশুভত্বকে আমরা রোধ করতে পারি। যেদিন আপনারা এই বিষয়টাকে বুঝবেন তাহলে কিন্তু আপনারা জ্যোতিষীদের কাছে ঠকবেন না। কারণ আপনাদের অনেক ধরনের সমস্যা রয়েছে। আজকে যারা আমার অনুষ্ঠান মিডিয়াতে দেখছেন বা মোবাইলে দেখছেন বা অনেকে ফোন করার জন্য ট্রাই করছেন, সবাই তো ফোন পাবেন না, কিন্তু যারা ট্রাই করছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা বলবো। কিন্তু আপনাদের এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আগামী দিন যখন কোনো জ্যোতিষ বন্ধু বা জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে আপনি কোনো সমস্যা নিয়ে যাবেন, আপনাকে যদি বলে দেওয়া হয় যে এই অশুভ যোগগুলো রয়েছে, সেই যোগগুলোকে আমি কাটিয়ে দেব, তবে কিন্তু কখনোই সেই প্রলোভনে পা দেবেন না। কারণ কোনো যোগকে কেউ কাটাতে পারে না, আপনাকে সেই যোগ নিয়েই চলতে হবে। আমরা সেই যোগের অশুভত্বটাকে কমাতে পারি, যেটাকে বলা হয় প্রশমিত করা, খণ্ডন করা নয়, এটাকে মাথায় রাখতে হবে। খণ্ডন এবং প্রশমিতর মধ্যে কিন্তু দুটো কথার অর্থ রয়েছে। খণ্ডন মানে কাটিয়ে দেওয়া, কোনো যোগকে কেউ কাটাতে পারে না। আর প্রশমিত করা, সেই প্রশমিত মানে সেটাকে শান্ত রাখা। আমার কোনো ডায়াবেটিস রোগে বা মধুমেহ রোগে আমি আক্রান্ত হয়েছি, আমি আমার সেই রোগটাকে নির্মূল করতে পারবো না, আমি কিন্তু সেটাকে কন্ট্রোলে রাখতে পারি, আয়ত্তে রাখতে পারি। ঠিক সেরকমই আমার যদি কোনো অশুভ যোগ থেকে থাকে তাহলে সেটাকে আমি কাটাতে পারি না, সেটাকে আমি কন্ট্রোলে রাখতে পারি, তার অশুভত্ব প্রভাবটাই কন্ট্রোলে রাখতে পারি। সেটাকেই বলা হচ্ছে কিন্তু প্রতিকার। এবার এই যে প্রতিকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের উত্তর ভারতে একটা প্রচলিত প্রথা রয়েছে, সেটা হচ্ছে কি রাশির প্রতিকার। অর্থাৎ আপনার কি রাশি, সেই রাশির অধিপতির একটা প্রতিকার করে দেওয়া অবশ্যই ভালো। রাশির অধিপতি গ্রহের প্রতিকার খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটা সব সময় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। রিসার্চ করে দেখা গেছে যারা রাশির অধিপতি গ্রহের প্রতিকার রয়েছেন, সেই রাশির অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানগত হয়ে থাকে, অথবা সে যদি মারক গ্রহের কোনো অশুভ গ্রহ হয়ে থাকে, যে গ্রহটা আপনার জীবনে মারকতা বা অশুভত্ব সৃষ্টি করছে, তাকে আপনি কিন্তু প্রতিকার প্রতিবিধান করলেন রাশি হিসাবে। আপনার যে জন্ম রাশি তার অধিপতি গ্রহকে আপনি প্রতিকার করলেন, তাহলে সেটা কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে নেগেটিভিটিকে নিয়ে আসতে পারে। আপনি লগ্নপতিকে প্রতিকার করলেন, সেই লগ্নপতি সেম প্রসেস, তাহলে সেই লগ্নপতি যদি ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি হয়ে থাকে, বা সেই লগ্নপতি আমার জন্মকুণ্ডলী হিসাবে মারক গ্রহ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই লগ্নের অধিপতি গ্রহ আমার জীবনে অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। ঠিক সেম প্রসেসে পঞ্চমপতি, নবমপতি, দশমপতিকে আমরা প্রতিকার করে থাকি। উত্তর ভারতে যদি আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, তারা দেখবেন গড় পাত্তা তিনটে প্রতিকার ঠিক লিখে দেয়। একটা হচ্ছে কি আপনার লগ্ন কুণ্ডলিতে দেখে লগ্নপতিকে সাপোর্ট করবে তার একটা রত্ন বলে দেবে, পঞ্চমপতির একটা কোনো রত্ন বলে দেবে, বা নবমপতির একটা কোনো রত্ন বলে দেবে, বা সেই গ্রহের কোনো বীজ মন্ত্র বলে দেবে। কিন্তু আপনাকে দেখতে হবে সেই লগ্নপতি, নবমপতি, পঞ্চমপতি অথবা রাশির অধিপতি তিনি আমার জীবনের রাজকারক গ্রহ না মারক গ্রহ। সেটি কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কোনো কানেক্টিভিটি পেয়ে গেছে? তাহলে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কানেক্টিভিটি যখন পাচ্ছে, তার মানে তখন সেক্ষেত্রে কিছুটা একটু ভাবার বিষয় রয়েছে, মারক গ্রহ রয়েছে কিনা সেটা ভাবার বিষয় রয়েছে। তা না করে আমরা কিন্তু সেই প্রতিকার প্রতিবিধানগুলোকে করে দিচ্ছি। সাথে আরেকটা খুব ভুল বিষয় প্রতিকার নির্বাচন করা হয়, সেটা হচ্ছে আপনার যখন দশা যাচ্ছে সেই দশার অধিপতিকে প্রতিকার করে দেওয়া। যেমন ধরুন রাহুর দশা যাচ্ছে,
রাহুর একটা প্রতিকার গোমেদ দিয়ে দিলেন কেউ, বা বৃহস্পতির মহাদশা যাচ্ছে আপনাকে পোকরাজ পড়তে বললেন, বুধের মহাদশা যাচ্ছে আপনাকে কে বললেন এই সময় তোমার বুধের মহাদশা যাচ্ছে, তুমি একটু পান্না পরে নাও, তাহলে তোমার দেখবে মহাদশাপতিটা খুব ভালো যাবে। বা চন্দ্রের মহাদশা যাচ্ছে 10 বছরের জন্য, তুমি একটু একটা মুক্ত ধারণ করো বা মুনস্টোন ধারণ করো, তাহলে তোমার ভালো ফল হবে। বা তোমার রবির মহাদশা যাচ্ছে, তুমি একটি মানিক বা তুমি হচ্ছে চুনি ধারণ করো, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু 6টা বছর খুব ভালো যাবে। তাহলে এই যে আমরা দশার অধিপতি গ্রহের প্রতিকার করছি, খুব ভালো জিনিস, কিন্তু সেই দশা অধিপতিকে আমার ফেভারে রয়েছে সেটা কিন্তু আমি দেখলাম না। আমার দশার অধিপতি যদি আমার ফেভারে থাকে তাহলে অবশ্যই প্রতিকার প্রয়োজন হয় না, কিন্তু সেই দশা অধিপতি যদি নেগেটিভ ভাবে থাকে, ধরুন সেই দশার অধিপতি আমার ক্ষেত্রে কিছুভাবে অশুভ ফল দিতে আরম্ভ করছে, বা সে কিছুভাবে ট্রানজিটগতভাবে, বা আমাদের যে একটা দ্রেক্কান চার্ট হয়, দ্রেক্কান চার্টে দশা অধিপতি যদি দ্বিতীয় পতিকে, যদি পঞ্চম পতিকে, যদি একাদশ পতিকে সমীহ স্থান বলে একটা স্থান হয়, সেই সমীহ স্থান অনুযায়ী তার ডিগ্রি যদি কিছুভাবে 25 ডিগ্রি নিচে থাকে, তাহলে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান করা সম্ভব নয়। 25 ডিগ্রি নিচে আছে মানে আমি সেই দশার অধিপতির সমীহ রাশি অনুযায়ী প্রতিকার করতে পারবো না, কারণ দ্বিতীয় পতি সেই দশার অধিপতি দ্বিতীয় পতিকে মারক করছে বা পঞ্চম পতিকে মারক করছে, তাহলে আমি কিভাবে তাকে এই দশা অধিপতির প্রতিকার করিয়ে দিচ্ছি? তাহলে এই বিষয়গুলোকে যদি আমরা একটু মাথায় নিতে পারি, অর্থাৎ আমরা একজন জ্যোতিষের কাছে গিয়ে আপনাকে কোনো রত্ন প্রেসক্রাইব করেছেন, বা কোনো যন্ত্রম অথবা কবচ অথবা কোনো তন্ত্রগতভাবে প্রতিকার প্রতিবিধান করাচ্ছে, আমাকে ভেবে নেওয়া দরকার, দেখে নেওয়া দরকার সেই প্রতিকারটা আদৌ কি আমার প্রয়োজন রয়েছে। অ্যাস্ট্রোলজারকে আপনি সেটা বুঝিয়ে দিতে বলবেন যে জ্যোতিষী বাবু বা যার কাছে আপনি গেছেন, যে আপনার যার প্রতিকার করিয়ে দিচ্ছেন তিনি মারক গ্রহ নয় তো, আমাকে সেটা বুঝিয়ে দিন। আমার কোন গ্রহ মারক রয়েছে, আমার কোন গ্রহ বাধক রয়েছে, আমাকে কোন গ্রহ বেঁধে রাখতে পারে, আমার শুভত্ব ফল দিতে পারে, আমার কোন গ্রহ মারক রয়েছে, সেটাকে আমাকে বুঝিয়ে দিন। তাহলে সেই মতো আপনি বুঝতে পারবেন যে আমার এই রত্নগুলো প্রয়োজন কি প্রয়োজন নেই। বা আপনার দশার অধিপতির, আপনার কোনো মহাদশা চলছে, সেই দশার অধিপতির কোনো রত্ন ধারণ করতে বলেছে, সেই আদৌকে সেই মহাদশার অধিপতি পঞ্চমের সঙ্গে দ্বিতীয়ের সঙ্গে বাধক রয়েছে বা মাদক রয়েছে, সেটা একবার দেখে নিন। তার ডিগ্রি 25 ডিগ্রি নিচে রয়েছে না 25 ডিগ্রি উপরে রয়েছে, সেটা একবার দেখে নিন। তাহলে এই সূক্ষ্ম বিষয়গুলোকে আমরা কিন্তু অ্যাভয়েড করছি, আর এই অ্যাভয়েড করছি বলেই আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্র দ্বারা বদনামের শিকার হচ্ছি, আমরা কাজ পাচ্ছি না, আমরা জ্যোতিষীর বদনাম করছি, জ্যোতিষশাস্ত্র দ্বারা কিছু হচ্ছে না। আমি অনেক কিছু রত্ন, কবচ, যন্ত্রম, তাবিজ, তারাপীঠ সমস্ত কিছু করে নিয়েছি, আলটিমেটলি আমার যে সমস্যা থেকে আমি মুক্তি পাইনি। সমস্যা থেকে মুক্তি আপনি তখনই পাবেন, আপনার রেমেডির প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ চক্রমকে নির্ণয় করা, সেখানে পঞ্চমপতি, তৃতীয়পতি, লগ্নপতির কোনো কানেক্টিভিটি যদি একাদশপতির সঙ্গে থাকে, তবেই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। ভালো করে এটা বুঝে নিন যে আপনি যে কোনো সমস্যায় জর্জরিত হতে পারেন। মানব জীবনের সমস্যা বহুবিধ থাকে, আমার রয়েছে, আপনার রয়েছে, আপামর ভারতবাসীর রয়েছে, বিশ্ববাসীর রয়েছে, কিন্তু সমস্যা থেকে সবাই মুক্তি পায় না। অর্থাৎ সেই সমস্যা যেরকম ভাবে এসছে কিছুভাবে কিন্তু চলে যায়। বিচারটা খুব ইম্পর্টেন্ট, আপনি কোন সময় থেকে সমস্যাটা ফেস করছেন, কোন সময়ে সেটা যেতে পারে। আর যদি সেটা লং প্রসেস হয়, সেটা কি প্রতিকার দ্বারা আমার নিয়ন্ত্রণ করা সম্ভব? এই প্রতিকার কি আমাকে এই সমস্যা থেকে নিয়ন্ত্রণ করে দিতে পারে? এই প্রশ্নবোধক চিহ্নটা যদি আপনার মনের মধ্যে আসে, তবেই আপনি সেই পার্টিকুলার একজন ভালো শিক্ষিত অ্যাস্ট্রোলজার কাছে যান। আমি তন্ত্রের মহাগুরু, আমি তন্ত্র দ্বারা সব করে দিতে পারি, আমি জ্যোতিষ দ্বারা সবকিছু করতে পারি না, ভুল পথে আপনি পরিচালিত হচ্ছেন। ভুল ব্যক্তিত্বের দ্বারা আপনি ভুল রেমেডি করিয়ে আপনার জীবনকে আপনি নষ্ট করছেন, অর্থকে ব্যয় করছেন এবং সময়কেও নষ্ট করছেন। তাই বারবার একটা কথা বলছি, আপনি যে কোনো সমস্যায় রয়েছেন, সেই সমস্যার সমাধান তখনই সম্ভব হয় যখন একাদশপতির সঙ্গে লগ্ন, পঞ্চম, নবম এবং তৃতীয়ের কম্বিনেশন একাদশপতিকে কানেক্টিভিটি করবে। যে কোনো একটা কম্বিনেশন যদি আপনার ক্ষেত্রে থাকে, আপনি রেমেডি করান বা প্রতিকার প্রতিবিধান করান, আপনি সেখান থেকে কিন্তু সমস্যার থেকে মুক্তি পাবেন। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যদি আপনার ক্ষেত্রে মহাদশাপতি সেই সমস্যা কেন্দ্রিক কোনো গ্রহের, যে গ্রহটা আপনাকে সমস্যা দিচ্ছে, দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার সন্তান পড়াশোনা কমপ্লিট করেছে,
আপনার সন্তান দেখতে পাচ্ছেন ভালো চাকরি পাচ্ছে না, ছোটখাটো কোনো কোম্পানি করছেন, ইন্টারভিউ বারবার ফেল করছে, আপনি দেখতে পাচ্ছেন তার হায়ার এডুকেশন পঞ্চমপতি নবমপতির যে অধিপতি গ্রহ দেখা গেল বুধ, তার মানে তার বুধের প্রতিকারটা প্রয়োজন। কিন্তু দেখা গেল সেই বুধের মহাদশা বা অন্তর্দশাকালীন প্রায় 1.5 থেকে 2 বছর বুধ একটু ওই সময়টা ট্রানজিটগতভাবে কিছুটা সমস্যা দিচ্ছে। তার মানে ওই পার্টিকুলার 1 থেকে 1.5 বছর বা ওটাকে নির্ণয় করতে হয় যে ওটা কোন সময় পর্যন্ত সমস্যা দিতে পারে, সেই সমস্যাটা কিন্তু ওই পর্যন্তই থাকবে। আপনার সন্তান ঠিক দেখবেন ওই পার্টিকুলার সময়টা যখন ক্রস করে যাবে তখন দেখবেন একটা ভালো চাকরি পেয়ে গেছে। তার মানে কি প্রতিকার সেখানে কিন্তু লাগলো না। নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি একজন জ্যোতিষীর কাছে গেছেন মানে এটা মাথায় নিয়ে যাবেন না যে আপনাকে রেমেডি তিনি করিয়ে দেবেন। আপনি ভালো করে বুঝে নেবেন যে আপনার আদৌ রেমেডি প্রয়োজন রয়েছে কিনা। যদি সেইগুলোকে আপনি ভালো করে বুঝে নিতে পারেন, আমার মনে হয় এই যে এত টাকা ব্যয় বা এত টাকার প্যাকেজ আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে যে আমাকে এই করতে হবে ওই করতে হবে, তোমার বাস্তু দোষ রয়েছে, তোমার বাস্তুতে ওই হয়েছে, তুমি ওই দিকে মাথা করে ঘুমাও, এত কিছু আপনি ভাবতে গেলে তাহলে আপনার চলবে না এই ব্যস্ত সময়। তাহলে সেক্ষেত্রে সেই বিষয়গুলোকে একটু যদি আপনি একটু সিরিয়াসলি ভাবেন তাহলে আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রে উন্নত হবে এবং আপনিও অনেক জ্যোতিষশাস্ত্রের প্রতি সেই উপকারটা খুব ভালো বুঝতে পারবেন। আলোচনা আসুন, ফোনে কোনো বন্ধু এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে। কে নমস্কার, কে রয়েছেন ফোনে? নমস্কার দিদি, আমি বাড়িগঞ্জ থেকে বলছি। মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নাম বলুন। তানিয়া সেনগুপ্ত। তানিয়ার জন্ম তারিখ 8/12/98। 8/12/98। জন্ম সময় 1:34 দুপুর না রাত? দুপুর 1:34। 36 দুপুর 1:36। জন্মস্থান বলুন। কলকাতা। বেশ, মেয়েকে নিয়ে কি প্রশ্ন বলুন? প্রশ্ন কেরিয়ার সম্পর্কে। কেরিয়ার সম্পর্কে। সুব্রততার অনুষ্ঠান নিয়মিত দেখেন আপনি? হ্যাঁ দেখি। কিরকম লাগে? আমি আজকেই লাইনটা পেলাম। হ্যাঁ, একটু শুনি কিরকম লাগে দাদার অনুষ্ঠান, দাদার কথাবার্তা। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি রোজই ট্রাই করি কিন্তু পাই না। যেদিন উনি বসেন লাইনটা আমি ট্রাই করি, পাই না। বেশ, তাহলে আজকে আপনার লাক ফেভার করেছে। শুনতে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, তানিয়ার জন্মবারটা কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, সূর্য সিদ্ধান্ত যোগ ইন্দ্র যোগ এবং ওর গণ হচ্ছে দেবাড়ি গণ। প্রথমেই যেটা আলোচনাতে আসবো যে দেখবেন তানিয়ার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো সুযোগ সুবিধা আসবে, কিন্তু সেইগুলো অ্যাচিভমেন্ট করতে অনেক সমস্যা হবে। ওর সামনে ভালো সুযোগ সুবিধা রয়েছে। ও কি কোনো এখন কাজ করছে? ও এখন মানে একটু প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, সরকারি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ওর ক্ষেত্রে একটা যেটা সমস্যা হবে কি বলুন তো, যে ও হয়তো এক্সামগুলো দেবে, তাতে দেখবেন একটা জিনিস খুব, ওর এটা অনেকের ক্ষেত্রে খুব কমন থাকে, ওর ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি পরিমাণে থাকবে, ওর কনফিডেন্সটা খুব কিন্তু কমে যাবে, একটা ভয় ভীতি কাজ করবে মনের মধ্যে, প্রথম। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, তানিয়া 2024-এর নভেম্বরের পর থেকে কিন্তু সুযোগ সুবিধাটা অনেক ভালো আসবে। 2024-এর নভেম্বর, আমি বলে দিচ্ছি মোটামুটি 12ই নভেম্বরের পর থেকে ওর জীবনে কিন্তু কর্মজীবনে খুব ভালো সুযোগ সুবিধা আসবে। কিন্তু এই নভেম্বরের আগে যতগুলো এক্সাম দেবে বা যা করবে একটা সমস্যা তৈরি হবে, কিন্তু ওই নভেম্বরের পরবর্তী ক্ষেত্রে যে এক্সামগুলো তৈরি হবে বা এক্সামগুলো দেবে বা ইন্টারভিউ দেবে, তাতে কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা আসবে। আর একটা কথাও বলে রাখি মাসিমা, সেটা হচ্ছে ওর যদি ভিন্নাষ্টক চক্র দেখেন, ভিন্নাষ্টক চক্রে শনি বৃহস্পতি খুব ভালো পজিশন রয়েছে, বুধের পজিশনে যথেষ্ট ভালো, রবি একটু সমস্যাদায়ক। রবি তো আমাদের স্টার ফেভার করে, তাহলে এই রবির যদি একটা সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি মেয়ের ক্ষেত্রে করে রাখতে পারেন, তাহলে দেখবেন এই যে আপকামিং নভেম্বর মাসটা আসছে 2024-এ, নভেম্বরের ওই সময় থেকে ও যে গ্রোথ পিরিয়ডটা লাভ করবে, সেটা ওকে একটা সারা জীবন একটা ভালো জায়গা দিয়ে দেবে। শুধু কিছুই না, ওকে একটা রবির প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখবেন। আর ওর ক্ষেত্রে একটা জিনিস এই সময় হবে, যেটা কি, সেটা হচ্ছে গাইনোলজিক্যাল কোনো প্রবলেম, স্ত্রীরোগের কোনো সমস্যা আসতে পারে, জয়েন্ট পেইন্টের কোনো সমস্যা আসতে পারে এবং মাথা গরম প্রচুর পরিমাণে হবে। একদম। তো এই বিষয়গুলো যদি মনে হয় যে আমি ঠিক বলছি, তাহলে অবশ্যই আপনি একটু দেখিয়ে নিন আর তানিয়ার রবির প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন নভেম্বর মাসের আগে। তাহলে নভেম্বর মাসটা ওর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট।
কেন ইম্পর্টেন্ট বললাম? কারণ 2024 নভেম্বরের পর থেকে ওর যে মহাদশাকালীন একটা শুভ সময় শুরু হচ্ছে, সেই সময়ের পর থেকে আপ টু 2026 মার্চ পর্যন্ত একটা গোল্ডেন পিরিয়ড থাকবে এবং ওই সময়ের মধ্যে ও একটা ভালো জায়গায় পদার্পণ করবে এবং আপনাদের অনেক স্বপ্ন পূরণও করতে পারবে। ঠিক আছে, শুধু যেটা বলার যে ওর রবিটা যেহেতু ভিন্নাষ্টক বর্গে একটু সমস্যা তৈরি করছে, শুধু রবির প্রতিকারটা করিয়ে রাখবেন। ঠিক আছে, শুধু আপনি যদি মনে করেন আপনি আপনার মেয়ে তানিয়াকে নিয়ে একটু সঙ্গে করে নিয়ে আসুন, ওর হস্তরেখা বিচার করে রবির প্রতিকার কিভাবে করণীয়, কিভাবে করতে হয়, আমি সে বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ জানাই আপনাকে। যারা মনে করছেন সুব্রত দার সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 9874207060। এছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831707058-এ। দাদার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। সোমবার শ্যামবাজার ফড়িয়া পুকুরে, মঙ্গল ও রবিবার গড়িয়াতে, বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে, বৃহস্পতিবার ব্যারাকপুরে বিকেল 4টে থেকে 6টা, ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায়, এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এগরা এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে দাদার চেম্বার রয়েছে। এছাড়াও আপনারা দাদাকে প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্নভান্ডার জুয়েলার্সে দাদাকে পেয়ে যাচ্ছেন। দাদা আজকে আলোচনা করছেন প্রতিকার নিয়ে। যারা মনে করছেন প্রতিকারের মাধ্যমে জীবনে সফলতা আনবেন, তারাই যোগাযোগ করুন। দাদা চলে যাচ্ছে আবার আলোচনায়। একদম। তো এই যে প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করছি, প্রতিকার নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, দেখবেন অনেক যারা মানুষ সমস্যায় জর্জরিত, তারা যখন আমাদের কাছে আসে, দাদা এই সমস্যাটা প্রচুর পরিমাণে চলছে, তাহলে এই সমস্যা থেকে কি মুক্তি পাবো? আমি ধরুন এরকম ক্ষেত্রে দেখেছি যে অনেকের মারা এসছেন, কন্যার বিবাহ হচ্ছে না বা ছেলের বিবাহ হচ্ছে না। আমি এটা নিয়ে একটু আলোচনা করি, কারণ একাধিক তো সমস্যা রয়েছে। আমি একটা পার্টিকুলার সমস্যা নিয়ে জাস্ট তুলে ধরা, যে আমাদের কাছে যখন আসে তিনি বলছেন আমার কন্যার বিবাহ হচ্ছে না, কন্যার এক রিলেশনশিপ ছিল, রিলেশনশিপ নিয়ে প্রবলেম হয়েছে, বাট এখন আমি ছেলে খুঁজতে যাচ্ছি, কিন্তু সেই উপযুক্ত একটা ভালো পাত্র পাচ্ছি না, মনের মতো পাত্র পাচ্ছি না। হয়তো আসছে, কিন্তু কিছুভাবে একটা সমস্যা তৈরি হচ্ছে, আমার পছন্দ হচ্ছে না। আমি তার জন্মকুণ্ডলীটা আমরা যখন ফার্স্ট দেখবো যে কারো কন্যার বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, প্রথমেই দেখতে হয় কি, আমাদের জীবন সঙ্গিনী বিচারের ক্ষেত্রে আমরা যেটা বিচার করি কি সপ্তম ভাবকে, কিন্তু আমরা কখনোই আমাদের সম্পূর্ণ চক্রে আমাদের লগ্নপতিকে, নবমপতিকে দেখি না বা দ্বিতীয় পতিকে দেখি না। এই তিনটি জায়গায় কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যখন সমস্যা আসবে, সে সমস্যা অনুযায়ী তার যে প্ল্যানেটারি পজিশন, তার সাথে আলাদা আলাদা কিছু কানেক্টিভিটি থাকে। মানে ধরুন কারো বিবাহ প্রবলেম রয়েছে, আমরা সপ্তম পতিকে দেখি, সপ্তম পতি কিভাবে রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করলাম। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বারবার বলেছি, যে কোনো সমস্যা যখন আসবে তার আলাদা আলাদা সূত্র রয়েছে। এই সমস্যার জন্য আমাকে এই কানেকশনগুলোকে দেখতে হবে। যেমন কোনো ছাত্রের চাকরি হচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা দেখি দশমপতিকে দেখি? দশমপতিকে দেখলে হয় না, তার পাশাপাশি আমাদের নবমপতি, সম্পূর্ণ চক্রমের পঞ্চমপতি, একাদশপতি এবং দ্বিতীয় পতিকে দেখা দরকার। এই পুরো কম্বিনেশনটাকে আমরা, মানে এটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। তাহলে পার্টিকুলার আমরা কি করছি, শুধুমাত্র যেটা হচ্ছে তার মহাদশাকে, তার গ্রহটাকে আমরা দেখছি। বিবাহ হচ্ছে না, সপ্তমপতি, চাকরি হচ্ছে না, নবমপতি বা দশমপতি, আমার কোনো গোপন শত্রুতা হচ্ছে, তাহলে দেখুন সেক্ষেত্রে আমার রাহু কিভাবে প্রবলেম রয়েছে, কেতু কিভাবে প্রবলেম রয়েছে, এইগুলো নয়। অর্থাৎ প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা সূত্র রয়েছে। সেই সূত্রগুলো কি, আপনি যখন আসবেন আপনাকে আমি সেগুলো লিখে বুঝিয়ে দেব যে এই সূত্রগুলোকে আমাদের দেখা দরকার, তবেই কিন্তু সেই সমস্যা থেকে তার জটটা আপনি খুলতে পারবেন। আর এই সমস্যার পার্টিকুলার যখন সমস্যাটা থাকবে, সমাধান যখন চাইছেন, সেটার কিন্তু একটাই সূত্র, পঞ্চমপতি, নবমপতি, একাদশপতি কানেক্টিভিটি পেয়েছে কিনা একাদশের সঙ্গে, তবেই সেই সমস্যার রাস্তা আপনি কিন্তু খুলতে পারবেন। আজকে সময় নেই। এই নির্বাচন, প্রতিকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বহু মানুষ বহু জ্যোতিষীকে দেখিয়েছেন,
একবার হলে পরবর্তী ক্ষেত্রে এসছেন, দাদা এই রেমেডিটা কি করা প্রয়োজন, এই কথাটা নিয়ে বহু মানুষের আমি মানে চেম্বারে আমি পেয়েছি। সেটা আপনাদের ভালোবাসা। যদি মনে হয় প্রতিকারে কোনো সমস্যা হচ্ছে বা প্রতিকার করাতে চান, একবার হলেও যোগাযোগ করতে পারেন। আপনাকে অন টেবিল বসিয়ে কেন কিভাবে গ্রহের প্রতিকার প্রয়োজন তার সূত্র কি আপনাকে বুঝিয়ে দেব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুব্রত দা, আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন দাদাকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। নেক্সট এপিসোডে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। ভালো থাকবেন, নমস্কার।